আজকে খুব চমৎকার একটা জিনিস দেখব। ইউজুয়ালি কোনো একটা জায়গায় একটা যদি ঘটনা ঘটে, ঘটনা বলতে ধরা যাক কোনো একটা জায়গায় রেপ হয়েছে, তো কে রেপিস্ট, কিংবা কোনো একটা জায়গায় মার্ডার হয়েছে, মার্ডার সিন থেকে আমরা কিছু নমুনা পেলাম, ওইটা থেকে মার্ডারার কে, এইটা খুঁজে বের করতে কিন্তু আমাদের জেনেটিক্সের একটা দারুণ জিনিস ব্যবহার করা হয়। সো পুরো প্রসেসটাই আমি তোমাদের দেখাবো। এটা এসএসসিতে আছে বেশি পরিমাণে, এমনকি ইন্টারমিডিয়েটে এত বেশি কিছু লেখা নেই, বুঝতে পেরেছো? তো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো দেখো, লেখা আছে ডিএনএ টেস্ট। সুবিচার পাওয়ার একটা অন্যতম উপায় হচ্ছে ডিএনএ টেস্ট। মানে তোমার ডিএনএ দেখে একটা বিচার করা হবে। কেমনে আমি বলতেছি। সো এটা একটা প্র্যাকটিক্যাল পদ্ধতি, রাইট? প্র্যাকটিক্যাল পদ্ধতি। দেখো ওখানে লেখা আছে ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, নট অনলি ফিঙ্গারপ্রিন্টিং। তো জিনিসটা কি আমি তোমাদের বোঝাই। ধরা যাক এইটা তোমার থাম্ব, হ্যাঁ, এটা তোমার আঙ্গুল। এই যে এই জায়গায় কিছু এইরকম হচ্ছে আঁকিবুকি আছে, আছে না? তো এইটা সবার আলাদা আলাদা, সবার কি আলাদা আলাদা। এটার নাম কি বলতো? ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট। ঠিক তেমনি তোমার যদি একটা সেল থাকে, সেলে যে ডিএনএটা আছে, এই দেখো ডিএনএ, এইটাও কিন্তু সবার আলাদা। দেখছো, ফিঙ্গারপ্রিন্টও যেমন সবার আলাদা আলাদা, ডিএনএও কিন্তু সবার আলাদা আলাদা। তো ফিঙ্গারপ্রিন্টকে অনলি ফিঙ্গারপ্রিন্ট আমরা বলি। তাহলে এইটা যেহেতু আলাদা, আমরা এটাকে কি বলতে পারি বলতো? এটাকে আমরা ফিঙ্গারপ্রিন্টের সাথে তুলনা করে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলতে পারি। কি বলতে পারি? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। ওকে। তাহলে কোনো একটা জায়গায় মার্ডার হয়েছে, সেই জায়গায় হচ্ছে একটা চুল পাওয়া গেল। ধরা যাক ওটা মার্ডারারের চুল। তো চুলের গোড়ায় কি ডিএনএ থাকতে পারে না? সেল থাকতে পারে না? লালা পাওয়া গেছে, থুথু ফেলছে। কিংবা খুন করার সময় একটা সিগারেট খেয়েছে, সিগারেটের যে ফিল্টারটা আছে ওখানে তো লালা ছিল, মুখের লালা ছিল, ওখান থেকে একটা সেল পাইলাম আমরা। হতে পারে কিনা। কিংবা যারে খুন করতে গেছে সেই রকমের খামচি দিছে, তো যে মরে গেছে তার নেইল বেডের ভেতরে আমরা কিন্তু এখান থেকে ওই সেলগুলো পাইতে পারি খুনির। সেলের ভেতরে ডিএনএটা দেখে আমরা কি করতে পারি? ডিএনএটা দেখে আমরা ডিএনএটার একটা পরিচয় বের করলাম। ওকে। এরপর আমরা ধরলাম যে এই 10 জন মানুষ ওই এলাকায় থাকতে পারে, এই 10 জন মানুষ সাসপেক্ট যে এরা এই খুনটা করে থাকতে পারে। তো 10 জন মানুষের আমরা ডিএনএ নিব, নেওয়ার পর এইটার সাথে যার মিলতেছে সেই আসলে খুনি। ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু দেখাই এটা কিভাবে হয়। তো এটাকে বলা জৈবিক নমুনা। কোনটা? অপরাধের স্থলে আমরা যেটা পেয়েছি এটাকে বলা জৈবিক নমুনা বা জীবের নমুনা। যে খুন করছে সে তো একটা জীব, তার একটা নমুনা ওখানে রেখে গেছে। কি থাকতে পারে ওখানে? ওই ব্যক্তির হাড় থাকতে পারে, দাঁত থাকতে পারে, চুল থাকতে পারে, রক্ত থাকতে পারে, লালা থাকতে পারে, রেপ কেস বা এই ধরনের কোনো ইস্যু থাকলে সেখানে হচ্ছে বীর্য থাকতে পারে, এবং তার শরীরে সেল থাকতে পারে। ব্যাপারটা এমনই শুধু না যে কোনো একটা জায়গায় খুন হয়েছে কিলারেরই শুধু এই জিনিসগুলো থাকবে, এমন না। এমন হইতে পারে না যে কোনো একটা জায়গায় হঠাৎ করে বহুদিন পর একটা হাড্ডি পাওয়া গেল বা একটা দাঁত পাওয়া গেল, তো ওখানে মানুষটা মরে পচে মাটিতে মিশে গেছে। এই মানুষটার পরিচয় তো আমাদের খুঁজে বের করতে হবে, তাই না? তো ইভেন ডেড বডির অবশিষ্ট অংশ যদি এই জিনিসগুলো আমরা কোথাও পাই, সেখান থেকেও কিন্তু আমরা তার পরিচয় বের করতে পারি। তো দেখো, এটাকে বলা হয় ডিএনএ প্রোফাইলিং। এটাকে কি বলা হয়? ডিএনএ প্রোফাইলিং। ওই যে ডিএনএর যে ফিঙ্গারপ্রিন্টটা আছে না, তুমি যে আলাদা, ওর যে আলাদা, তাহলে সবার এটাকে প্রোফাইল না বলো তো? আমার ফেসবুক প্রোফাইল একরকম, তোমার ফেসবুক প্রোফাইল একরকম, ওর ফেসবুক প্রোফাইল একরকম। তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা তোমার একরকম, ওর একরকম, ওর একরকম। তাহলে এগুলোকে আমরা বলতে পারি প্রোফাইল, ডিএনএ প্রোফাইল। সো কি করা হয় দেখো, ডিএনএ কে কাটা হয় রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে। এইটা যে কেন সীমাবদ্ধ এনজাইম দিছে আই ডোন্ট নো। মানে অনুবাদ, এত বিশ্রী ধরনের অনুবাদ এই শব্দটা ব্যবহার করেছে তোমাদের বইয়ের মধ্যে। তোমাদের জন্য আমার মাঝে মাঝে খুব আফসোস হয় যে যারা এই কাজটা করছে তারা এই শব্দটা কেন ব্যবহার করছে। কারণ এই শব্দটা জীবনে তুমি একবার এখানেই পাবা, আর দুনিয়ার কোথাও পাবা না। রেস্ট্রিকশন এনজাইম নামেই জানা উচিত। ওকে। তারপর দেখো ইলেকট্রোফরেসিস বলে একটা কথা আছে এখানে। অ্যাগারোজ বা পলিঅ্যাক্রিলাইড জেলের কথা বলা আছে, পলিঅ্যাক্রিলামাইড আর কি। দৈর্ঘ্য বিভিন্ন অনুসারে ব্যান্ড আকারে আলাদা হয়। কাগজ দেখো, নাইট্রোসেলুলোজ কাগজের কথা বলছে, রেডিও অ্যাক্টিভ আইসোটোপের কথা বলেছে। তারপর হচ্ছে দেখো ওই রকম একটা ফটো তোলা হয়, এই ধরনের কথা বলেছে। এরপরে আমরা আসলে অপরাধী শনাক্ত করি। তো সব কিছু বাদ দাও, আমি তোমাদের একটা এখানে ছবি দিলাম, এই ছবিটা থেকে আমি তোমাদের দেখাবো কিভাবে অপরাধী শনাক্ত করা হয়। ওকে। ধরা যাক এই লোকটার নাম হচ্ছে এক্স, ও কোনো একটা জায়গায় মার্ডার হয়েছে। ওকে। তাহলে তার বডি থেকে আমরা একটা ডিএনএ নিব। দেখো, তার বডি থেকে আমরা এই যে ডিএনএ নিলাম, অনেক বড় একটা ডিএনএ পেলাম তার কোন একটা সেল থেকে, নিলাম না? তো এরপর আমরা
এই ভিকটিমকে বা একে কে মার্ডার করতে পারে, তখন আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম অ্যাজ এ ডক্টর কিংবা অ্যাজ এ ফরেন্সিক স্পেশালিস্ট ইনভেস্টিগেশন করা শুরু করলাম। দেখা গেল ওই এলাকায় সিসি ক্যামেরায় এরে দেখা গেছে, কিংবা একে হতদণ্ড হয়ে ছুটে যেতে দেখা গেছে, কিংবা ওর ব্যবসায়িক পার্টনার সে, কিংবা প্রেমিক প্রেমিকা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো তিনজনকে আমরা সাসপেক্টের মধ্যে রাখলাম যে এই তিনজনের যে কোনো একজন মার্ডারার হইতে পারে। ওকে, তাহলে আমরা এবার কি করে দেখবো? দেখো, এইটা কিন্তু ভিকটিমের ডিএনএ। তো এই স্থলে, এই ঘটনাস্থল যে আছে, এখানে আমরা আরেকটা সেল পেয়েছিলাম। লালা থেকে হতে পারে, বীর্য থেকে হইতে পারে, চুল থেকে হইতে পারে, টিস্যু থেকে হইতে পারে, যে কোনো কিছু থেকে আমরা আরেকটা দেখো ডিএনএ পেলাম। তাহলে বলো তো, ঘটনাস্থল থেকে একটা ডিএনএ পেলাম, আর একটা হচ্ছে ওই যে লোক মারা গেছে তার একটা ডিএনএ পেলাম। পাইলাম না? পাইলাম কিনা? এখন তুমি আমারে বলো, তুমি আসলে এইটার দিকে তাকাবা নাকি এইটার দিকে তাকাবা? কোনটার দিকে তাকাবা? তুমি এইটার দিকে তাকাবা যে ঘটনাস্থলে আমি এটা পেয়েছি, তাহলে এখনই। আর সাসপেক্ট কারা? এরা। তাহলে এক কাজ করো, এদেরকে ডাকো, এদেরকে তুমি থানায় ডাকো কিংবা হসপিটালে ডাকো, ফরেনসিক স্পেশালিস্টের কাছে। এর শরীর থেকে, মুখের লালা থেকে একটা ডিএনএ নিয়ে নিবে। সো হিয়ার ইজ এর ডিএনএ। এই সাসপেক্টের কাছ থেকে দেখো আমরা আরেকটা ডিএনএ নিলাম, এই সাসপেক্টের কাছে দেখে আমরা আরেকটা ডিএনএ নিলাম। তাহলে এবার বলো আমাকে, ঘটনাস্থলে এই ডিএনএটা পাওয়া গেছে, আর তিনজন সাসপেক্ট 1 2 3 যে কোনো কারোর সাথে কি এটা মিলবে না? মিলবে। তো আমরা একটা কাজ করি, সেটা হলো যে এত বড় ডিএনএ যতগুলো আছে সবগুলোকে আমরা কাটি, টুকরা টুকরা করি। ওকে, তো দেখা যাক কাটলে কি হয়। দেখো, এটা যদি কাটি, আমরা 3টা খণ্ড করি। এখান থেকে এই পর্যন্ত একটা খণ্ড হয়েছে, এখান থেকে এই পর্যন্ত একটা খণ্ড, এখান থেকে এই পর্যন্ত একটা খণ্ড, আমরা 3টা খণ্ড পেলাম। কিভাবে আমরা এটা কাটলাম বলো তো? রেস্ট্রিকশন এনজাইম দ্বারা। তাহলে সেম রেস্ট্রিকশন এনজাইম একেও দাও, একেও দাও, একেও দাও। তাহলে এর থেকে এখানে একটা কাটছে, এখান থেকে এখানে একটা কাটছে, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা কাটছে। এটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, 3টা এটাও টুকরা হয়েছে। তো এই টুকরাকে আমরা ওই যে বক্সটাতে দিব, এইটাকে আমরা এখানে দিব, এইটাকে আমরা এই জায়গায় দিব, এইটাকে আমরা এই যে এখানে দিব। দেখো উপরে আমি নাম দিয়েছি। তাহলে এক্স যে ভদ্রলোক আছে, সেখানে আমরা মানে এই এক্স ভিকটিমের ওই লোকেশনে আমরা কোনটা পেয়েছি স্যাম্পল বলো তো? এই যে এইটা। তাহলে আমরা দিই 1 2 and 3, 3টা টুকরা পেলাম। তাহলে এগুলো থেকে আমরা 3টা করে টুকরা পেয়েছি। এর যে ডিএনএটাকে আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম, এর আমরা 3টা টুকরা দিলাম, 1 2 3। এরও আমরা টুকরা দিই 1 2 and 3। এরও 3টা টুকরা দিলাম, 1 2 and 3। 3টা আমরা দিলাম। আসলে এই জিনিসটা কি যেটাতে আমরা দিলাম, এটা একটা ধরা যাক এরকম একটা চৌকোনা কিছু একটা, হ্যাঁ, এটা একটা যন্ত্রের মতো ধরা যেতে পারে, যে যন্ত্রের এই দিকে আমরা নেগেটিভ ইলেকট্রিসিটি দিচ্ছি, এই দিকে আমরা পজিটিভ ইলেকট্রিসিটি দিচ্ছি। ঠিক আছে, ডিএনএ কিন্তু হচ্ছে নেগেটিভ, হাইলি নেগেটিভ। তাহলে তোমরা আমাকে বলো তো, ডিএনএ গুলোকে যদি আমরা এই জায়গায় রাখি, এইদিকে যদি নেগেটিভ দেই, তাহলে নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করে ডিএনএ গুলো সব এদিকে দৌড়াবে না? নিচের দিকে দৌড়াবে না? দৌড়াবে। এখন যে এলাকাটাতে দৌড়াবে সেই এলাকাতে আছে কি? আছে পানি? আছে না, পানি নেই। এখানে পানি না দিয়ে জেল দিলাম আমরা, ট্রান্সপারেন্ট জেল। ট্রান্সপারেন্ট জেল বলতে চুলে অনেকে জেল দেয় না, বা মুখের মধ্যে ক্রিম দেয় না, তো এগুলো তো কালার আছে, চুলের জেলের কিন্তু ইউজুয়ালি কালার নেই। তো যে জেলটা দেওয়া হয় সেই জেলের হচ্ছে ট্রান্সপারেন্ট, যেটা দিয়ে আলো প্রবেশ করে, আলো যাইতে পারে। সো আমরা ট্রান্সপারেন্ট দেখো জেল দিছি, ট্রান্সপারেন্ট জেল দিছি। এই জেলগুলোর নাম কি জানো? এগুলা হচ্ছে অ্যাগার দ্বারা হতে পারে, এই জন্য এগুলোকে বলে অ্যাগারোজ মিডিয়াম, কিংবা পলিঅ্যাক্রিলিমাইড থেকে হতে পারে। ওগুলো কেমিক্যাল, ওই কেমিক্যালগুলো আমরা এখানে দিতে পারি জেল। তাহলে বলো তো, এই ডিএনএ গুলো যখন এখানে নেগেটিভ কারেন্ট দিব, জেলের ভেতর দিয়ে ঠেলে 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 এইদিকে আসার ট্রাই করবে না? করবে। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, বলো তো, এই ঘন জঙ্গল বা এই জেল যে আছে এখানে, এই ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় কারা ফাস্টার যাইতে পারবে, কারা অনেক দূর পর্যন্ত যাইতে পারবে একটা সুনির্দিষ্ট টাইমে? বলো তো, যারা ছোট তারা না? একটা পিঁপড়াকে যদি বলি চুলের ফাঁকা দিয়ে যাও, আর একটা মানুষকে যদি বলি চুলের ফাঁকা দিয়ে যাও, কে তাড়াতাড়ি যাইতে পারে? পিঁপড়া। কারণ সে চুলের ভেতর দিয়ে এরকম করে যাইতে পারে, মানুষ আটকে যাবে। ঠিক না? তাই তো, একটা মাছি আটকে যাবে, একটা পিঁপড়া খুব সহজে যাবে। সো যেগুলো ছোট সেগুলোর ওয়েটও কম, সাইজও কম, যে কারণে এই জেলের ভেতর দিয়ে খুব ইজিলি যাবে। তো আমরা যখন এখানে কারেন্ট দিলাম এই দুই জায়গায়, তখন এই 4টা থেকে দেখো যাচ্ছে, কিভাবে যাচ্ছে দেখো। এর এই ছোট্টটা দেখো এই পর্যন্ত আসছে, এর থেকে যেটা বড় দেখো এই পর্যন্ত আসতে পারছে সে, আর যেটা অনেক বড় ওটা খুব বেশি দূর আসতে পারে না, ওটা আটকে গেছে এই জায়গায়। ওকে,
এর দিকে তাকাও, এর যে বড়টা দেখো এই পর্যন্ত আটকে গেছে, এর এই যে এটা এই পর্যন্ত আসছে, আর এই ছোটটা দেখো এই পর্যন্ত আসছে। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখো এই পর্যন্ত আসছে, এইটা এই পর্যন্ত আসছে, এইটা দেখো এই পর্যন্ত, এটা অনেক বড় যে কারণে যাইতে পারে নাই। ঠিক আছে, এবার এখানে চলে আসো, দেখো ছোটটা এই পর্যন্ত আসছে, এই যে এইটা দেখো এই পর্যন্ত আসছে, আর এইটা দেখো এই পর্যন্ত আসছে। ওকে, কারণ যেটা বড় সেটা ভরও বেশি আকারও বেশি, জেল ভেদ করে যাওয়া তার জন্য তত কঠিন। এখন আমি যদি বলি একটা যে ছবি তুলি আমি এটার, এই জিনিসটার এখন একটা ছবি তুলি, দেখো ছবিটা কেমন হয়, ভালো করে দেখো, ওই যে ওইটার জন্য, হ্যাঁ ছবি, সরি এরকম আমি একটা ছবি পাবো, বুঝছো, এরকম একটা ছবি যদি তুলি আমি এরকম একটা ছবি পাবো। ওকে, লাইক এক্স রের মতো একটা পাবো। তো তোমরা আমাকে দেখা বলো তো কার সাথে কারটার মিলতেছে। শোনো, যার ডিএনএ মিলে যাবে, মনে রাখবা, আমি যদি এনজাইম ঢেলে দিই, হ্যাঁ উপরে একটু শব্দ হচ্ছে, শব্দটা তোমরা মাইন্ড করো না, রেস্ট্রিকশন এনজাইম যদি আমি ঢেলে দিই তাহলে আমার ডিএনএর এই জায়গা কাটবে এই জায়গা কাটবে, কারণ রেস্ট্রিকশন এনজাইম সুনির্দিষ্ট জায়গায় কাটে। তাহলে আমার ডিএনএর কোন জায়গায় কাটবে, ধরা যাক এই ডিএনএটা যে মার্ডার করছে তার যে জায়গায় কাটবে, এই তিনজনের মধ্যে যে মার্ডারার আছে তারও সেই সেম জায়গায় কাটবে। তাহলে বলো তো তাদের খণ্ডগুলো সেম সেম হবে না? খণ্ডগুলো কিন্তু সেম সেম হবে। তো আমি এখন যদি এখান থেকে বলি জাজ করো তো দেখি কে মার্ডারার, আমি একটা লাইন টানি, হুম, এই পর্যন্ত একটা গেছে, তাহলে এই পর্যন্ত একটা লাইন টানি, ওকে, এই পর্যন্ত একটা লাইন টানি, আর একটা হচ্ছে এই পর্যন্ত একটা লাইন টানি। বলো তো এই তিন লাইনে কারা কারা মিলছে? এটা হলো ভিকটিমের তিনটা ডিএনএ খণ্ড। এই সি নাম্বারের ক্ষেত্রে থাকে এটা 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 সেম লেভেল, সেম লেয়ারে গিয়ে মিলছে, কারণ এগুলো আকার সেম, জেল ভেদ করে ততটুকুই যাবে, এরা সমান সমান পরিমাণ যাবে। তার মানে এখানে কে কিলার, কে মিস্টার সি হচ্ছে কিলার। ব্যাপারটা এমন না যে ঘটনাস্থলে কাউরে ডিএনএ পাওয়া মানে সে আসলে কিলার। ঘটনাস্থলে সে বাঁচাতেও যাইতে পারতো না, বাঁচাইতে গিয়ে বাঁচাইতে পারে না, ভয়ে পালাইছে, ও কি কিলার? বাট নিশ্চিত যে এর কাছে আমি কিছু না কিছু ইনফরমেশন পাবো, ও কিলারও হইতে পারে কিংবা বাঁচাইতে গিয়েও সে ওই ঘটনাস্থলে থাকতে পারে, এই দুইজন না। বুঝতে পেরেছো? সো এই হলো কিভাবে অপরাধী শনাক্ত করা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, সেটা এখানে বলা হয়েছে। ওকে, আর আমরা আরো একটা ঘটনা ঘটাইতে পারি, আমি তোমাকে বলি। ধরা যাক হচ্ছে রানা প্লাজার মতো দুর্ঘটনা ঘটেছে, তোমরা অনেকে রানা প্লাজা বুঝবা না। রানা প্লাজা বলে একটা গার্মেন্টস এর মতো ছিল এক সময়, ওটা ধসে পড়ে যায় একদিন, বুঝছো? তো ওই বিল্ডিং এর ইস্যু ছিল, ধসে পড়ে যায়, অনেক মানুষ মারা যায়। সো সো এত মানুষ মারা যায় যে তাদেরকে শনাক্ত টনাক্ত করে অনেক সময় ধরে করা হয়েছে, তো শনাক্ত টনাক্ত করে দাফন করার সুযোগ নাই, কে আসবে, প্রচুর শব্দ হচ্ছে, তার কোন গার্ডিয়ান আসবে এসে তার লাশ বুঝে নেবে, এটা করার সুযোগ ছিল না, যে কারণে তাদেরকে ধরা যাক হচ্ছে বিভিন্ন কবরের মধ্যে দাফন করা হয়েছে। দেখো, সো নাম্বার করা হয়েছে 1 2 3 4 5, এবং প্রত্যেকজনের দাফন করার আগে তাদেরকে ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে, এগুলো ডিএনএ স্যাম্পল, বুঝছো? এটা ডিএনএ স্যাম্পল। তাহলে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে। ভিডিওতে এগুলো আসতেছে সাউন্ডগুলো? ওকে, প্রচুর সাউন্ড হচ্ছে, তোমরা মন খারাপ করো না। এখন এই স্যাম্পলগুলো এখানে রাখা হয়েছে, এখন তুমি বলো তো, তুমি যদি গিয়ে বলো যে যে মারা গেছে, আমি হচ্ছে জানি না তার কবর কোনটা, কিন্তু আমার বোন এখানে কাজ করতো, তখন তোমাকে কি বলো? তোমার একটু স্যাম্পল দাও তো। তখন তুমি স্যাম্পল দিবা ডিএনএ এর ওখানে, তোমার ডিএনএ স্যাম্পল নিবে, ধরা যাক এটা তোমার ডিএনএ স্যাম্পল, তোমার ডিএনএ স্যাম্পলের সাথে ধরা যাক 4 নম্বর মিললো, তার মানে 4 নম্বর কবরটা কার? 4 নম্বরটা কবরটা কার? 4 নম্বর কবরটা হচ্ছে তোমার বোনের। তোমার বাবা মারা গেছে, এখন তুমি এসে ডিএনএ স্যাম্পল দিলা, ওকে, তোমার ডিএনএ স্যাম্পল দিয়ে দেখা গেল যেগুলো আমরা প্রিজার্ভ করে রাখছিলাম এর সাথে মিলে গেল, তার মানে এইটা হচ্ছে তোমার বাবার কবর হতে পারে, তাই না?
কিন্তু কোনো মা আইসা যদি বলে যে আমার স্বামীর তার বাচ্চা নেই, হ্যাঁ, কোন একজন মা আইসা বলতেছে আমাদের বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ড মারা গেছে, কি নাই, আমার হচ্ছে আহ কোনো বাচ্চা নাই, তো সে আসলো, আসার পরে এখন সে কি ডিএনএ স্যাম্পল দিতে পারবে বলো তো? তো রানা প্লাজার এই ঘটনার পরে কিন্তু অনেককে গভর্নমেন্ট থেকে কিন্তু টাকা পয়সা দেওয়া হয়, বিভিন্ন এনজিও থেকে টাকা পয়সা দেওয়ার ঘোষণা দেওয়া হলো। তো তখন হয় কি যে লাশের হচ্ছে বংশ, মানে অনেকে এটাকে মিসইউজ করা শুরু করে, গিয়ে বলে আমার ভাই ছিল, আমার মা ছিল। তো তুমি এবার বলো আমাকে যে একদম একটা মানুষের এগেনস্টে 4 জন মহিলা এসে বলছে আমরা 4জনই তার স্ত্রী, এখন কোনজন তার স্ত্রী কেমনে বাইর করবা? কারণ স্ত্রীর সাথে তো স্বামীর ডিএনএ কোনোদিন মিলবে না, মিলবে নাকি? স্ত্রী আসছে এক বংশ থেকে, স্বামী আসছে আরেক বংশ থেকে, সন্তান থাকলে পসিবল, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু প্রমাণ করা খুব কঠিন। তো ডিএনএ কার সাথে মিলবে? ডিএনএ নিজের বাপ মায়ের সাথে মিলতে পারে, ডিএনএ নিজের সন্তানের সাথে মিলতে পারে, ডিএনএ নিজের স্ত্রীর সাথে মিলবে না। তো যাই হোক, আমরা প্রথমে দেখেছি মার্ডারার কিভাবে শনাক্ত করে, রেপিস্টকে কিভাবে শনাক্ত করা যেতে পারে, পরে আমরা গিয়ে দেখলাম স্বজন আমরা কিভাবে শনাক্ত করতে পারি। সো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলো কিংবা ডিএনএ প্রোফাইলিং বলো, কিংবা এই পদ্ধতিতে আমরা শনাক্ত করতে পারি, ম্যাচ করতে পারি। এখানে একটা কথা আছে, এই মাধ্যমটার নাম কি জানো? এটার নাম হচ্ছে জেল ইলেকট্রোফরেসিস। এগুলোতে জেল থাকে, এই জন্য জেল, এখানে ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি করা হয়েছে, এই জন্য ইলেকট্রো, আর এভাবে বের করা হচ্ছে, দ্যাট ইজ কল ফরেসিস। বুঝছো? ফরেসিস মানে হচ্ছে বের করা, আনসার বের করা। ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি করলাম, জেল ব্যবহার করলাম, তাহলে জেল ইলেকট্রোফরেসিস। ক্লিয়ার? এখন এটা একটা সময় অনেক সময় নিত, বুঝছো, এটা করতে অনেক সময় লাগে। এখন কিন্তু দেখো পিসিআর চলে আসছে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, খুব ফাস্ট আর এটা করা যায়। তো এখানে কিন্তু আরো একটা ব্যাপার আছে, ধরো তুমি বড় হয়েছো, বড় হওয়ার পর তোমার একজন প্রেমিকা আছে, তুমি শহরে চলে আসছো, একদিন শুনলা তোমার প্রেমিকা নাকি তোমার বাসায় গিয়ে বসে আছে বিবাহের দাবিতে। কারণ কি? তোমার প্রেমিকার পেটে হচ্ছে তোমার বাচ্চা। এখন তুমি বলতেছো না, আমার বাচ্চা হইতেই পারে না। তো মানুষজন, তোমার যা রেপুটেশনাল ড্যামেজ তা তো হয়েছে, তোমার ফ্যামিলির যা রেপুটেশনাল ড্যামেজ তা তো অলরেডি হয়ে গেছে। রেপুটেশন ফেরাবা কিভাবে? রেপুটেশন ফেরানোর কোনো পথ নাই। তারপরে তুমি চেষ্টা করতে পারো যে বাচ্চার ডিএনএ আমার ডিএনএ টেস্ট করে দেখেন মিলছে না, যদি না মেলে তাহলে তো বাইচা গেলা, কিন্তু যার ড্যামেজ হয়েছে রেপুটেশন তা তো গেছেই, অন্তত কিছু ইস্যু থেকে বাইচা গেলা। মিললো না, আর সে মিলা যায় তাহলে আর কোনো গেম ওভার। ওকে, সো প্রিয় স্টুডেন্ট, আমরা এখন হচ্ছে কিছু কোশ্চেন সলভ করা শুরু করি। অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করতে নিচের কোনটি টেস্ট করা হয়? এখন দেখো পিসিআর করা হয়, এখানে দেখো কোনো জায়গায় ডিএনএ প্রোফাইলিং এর কথা বলা নাই বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের কথা বলা নাই। ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন জিনিস, বুঝছো? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আলাদা জিনিস। আচ্ছা, সো এই ছিল আমাদের একটাই কোশ্চেন এখানে গুরুত্বপূর্ণ, আর বাকি যায় আসুক না কেন তোমরা পারবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ।